একটা হলো যে আমি রক্তচোষা, একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্রীভাবে সুদখোর ডাকা হয় বারবার। মজার ব্যাপার হচ্ছে, মোহাম্মদ ইউনূসকে যারা পছন্দ করে তাদের বেশিরভাগও জানেন না মোহাম্মদ ইউনূসের সুদের ব্যবসা নেই। গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠিত হলেও গ্রামীণ ব্যাংকে তার 1 টাকার মালিকানাও নেই, শেয়ারও নেই, কখনোই ছিল না। সারা পৃথিবীর 160টা ইউনিভার্সিটিতে মোহাম্মদ ইউনূস সেন্টার আছে। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে। এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রো ফাইন্যান্স, যেটা তাকে এবং তার গ্রামীণ ব্যাংককে নোবেল শান্তি পুরস্কার এনে দিয়েছিল। জিনিসটা আপনার আমার কাছে আশ্চর্যজনক মনে হতে পারে, কিন্তু এটাই সত্যি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাইক্রো ফাইন্যান্সের ধারণার মূল ভিত্তি হচ্ছে এটা: এই ব্যবসার কেউ মালিক হতে পারবে না, সম্পূর্ণ নন প্রফিট তথা অলাভজনক। এটাকে বলে সামাজিক ব্যবসা। নির্দিষ্ট কোনো মালিক নাই, জনগণই এর মালিক। বাইরে থেকে অনুদানের টাকা এনে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজে এটি প্রতিষ্ঠা করলেও প্রতিষ্ঠানে তার 1 পয়সা মালিকানাও রাখেননি, বরং এর 25% মালিকানা সরকারের, বাকি মালিকানা গরিব মানুষের। নিজের প্রতিষ্ঠিত ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র $300 বেতনে চাকরি করতেন। তিনি যে নিজের কোনো শেয়ার রাখেননি তা না, কোম্পানিকে এমন ভাবে প্রতিষ্ঠা করেছেন যাতে কেউ এর একক মালিক হতে না পারে। কোম্পানি অধ্যাদেশ 28 ধারা অনুযায়ী তিনি এটি রেজিস্ট্রেশন করেন। শুধু যে গ্রামীণ ব্যাংকে তিনি মালিকানা রাখেননি তা কিন্তু না, জর্জ সরোস, টেলিনরদের এনে তিনি গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করে। তার কথায় টেলিনর বাংলাদেশে আসে, তার কথায় তার বিলিনিয়ার বন্ধুরা গরিবদের উন্নতির জন্য ফান্ড দেয়। তিনি গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করেন, সেটাও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবেই। অনেকেই জানেন না গ্রামীণ টেলিকমকে নন ফর প্রফিট কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানেও তিনি নিজের জন্য 1% মালিকানাও রাখেননি। তিনি চাইলেই ইজিলি 10 থেকে 15% মালিকানা নিজের জন্য রেখে দিতে পারতেন, অথচ লাভের 1 টাকাও যাতে নিজের কাছে না আসে সেটা নিশ্চিত করেন তিনি। তার প্রতিষ্ঠিত সরকার নিয়ন্ত্রিত গ্রামীণ ব্যাংকে এখনো সুদের হার বাংলাদেশে সর্বনিম্ন, অথচ স্বাভাবিকভাবে আপনার মনে হবে গ্রামীণ ব্যাংকের মতো সুদ বোধ হয় কেউ নেয় না, আর নিশ্চয়ই এই টাকায় প্রফিট করেন ডক্টর ইউনূস। আসলে আমাদের দেশে মানুষ এসব কল্পনাও করতে পারেন না, একজন মানুষ ব্যবসা করবে অথচ সেখান থেকে নিজে কোনো লাভ করবে না। এমন কথা আমরা ভাবতেই পারি না। আমরা ভাবতে পারি কেবল টাকা কামানোর কথা। যেমন ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, টাকা কামানোতে আছে সুখ শান্তি, অন্যের উপকারে আছে প্রশান্তি। ওনার ভাষায় নিজের জন্য টাকা কামানো হয়তো হ্যাপিনেস, অন্যের উপকার হচ্ছে সুপার হ্যাপিনেস। মোহাম্মদ ইউনূস মনে করেন সবাই এককভাবে সম্পত্তির মালিক হতে থাকলে গরিব আরো গরিব হয়ে যাবে, ধনী আরো ধনী হবে, ফলে বিশ্ব ব্যবস্থা অচল হয়ে পড়বে। এই বিশ্বাস থেকেই উনি সব নন প্রফিট বা অলাভজনক প্রতিষ্ঠান তৈরি করে গেছেন, নিজের কোনো মালিকানা রাখেননি। এরকমটা কি আপনি ভাবতে পারেন? আপনি বাংলাদেশের যে কোনো কোম্পানি দেখেন, তাদের সব নিজেদের মালিকানা। কোম্পানির কথা বাদ দেন, এনজিও ব্র্যাক দেখেন, মালিকানা ফজলে হাসান আবেদের পরিবারে। বড় বড় পদে পরিবারের সদস্যরা আছে, কিন্তু মোহাম্মদ ইউনূস সেটা করেননি। তার প্রতিষ্ঠিত কোম্পানিতে নিজের বা পরিবারের কাউকে রাখেননি। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেই এসব ব্যবসায় নিজের মালিকানা রেখে ইজিলি বিলিনিয়ার হয়ে যেতে পারতেন, খুব ইজিলি। তার প্রায় সব বন্ধু বান্ধব বিলিনিয়ার, মাল্টি বিলিনিয়ার, তিনি সেদিকে যাননি। অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আয়ের উৎস কি? আমি নিশ্চিত এটাও অনেকে জানেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন পৃথিবীর ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইড স্পিকার। স্পিচ দেওয়ার জন্য ওনাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়, ওনার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় $75,000 থেকে $1,00,000 মতো, কখনো আরো বেশি। বিশ্বের নামি দামি প্রতিষ্ঠানগুলো ওনাকে নিয়ে যান ওনার বক্তব্য শুনতে। ওনাকে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনার জন্য ডাকা হয়। 2024 সালে ফ্রান্সে অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির 3 জনের একজন হচ্ছে মোহাম্মদ ইউনূস। সেখানে আরেকজন প্রেসিডেন্ট ম্যাক্রো। 2026-এ ইতালি অলিম্পিকের জন্য ইতালিয়ানরা ওনাকে পাওয়ার জন্য তদবির করছে, যাতে উনি পরামর্শ দেন। এদিকে আমরা মনে করি গ্রামীণ ব্যাংক আর গ্রামীণ টেলিকমের মতো ওনার প্রতিষ্ঠিত কোম্পানি থেকে টাকা পান তিনি, যেন গ্রামীণ ব্যাংকের সুদগুলো সরকার
খায় না, ডক্টর মোহাম্মদ ইউনূস খায়। এরা কখনো প্রকাশ্যে স্বীকারই করে না যে এগুলোতে তার 0.01% শেয়ার ও নাই। উনি একটা বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলেন বাংলাদেশে, কিন্তু অনুমতি পাননি। একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হতো, উনি বললে পৃথিবীর সেরা সেরা প্রফেসররা সেখানে এসে ক্লাস নিয়ে যেত। উনি ডাকলে এমনকি বিল গেটস কিংবা আমেরিকান প্রেসিডেন্টও তার ইউনিভার্সিটিতে স্পিচ দিতে চলে আসতো, কিন্তু সেটা হতে দেওয়া হয়নি, তাকে ইউনিভার্সিটি করতে দেওয়া হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যত জানবেন আপনার মনে হবে দেশ এবং জাতি হিসেবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিজার্ভই করি না। একটা প্রশ্ন করি, আপনি কি জানতেন মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক কিংবা গ্রামীণ টেলিকমের মতো ওনার প্রতিষ্ঠিত কোম্পানিতে নিজের জন্য কোনো শেয়ার রাখেননি?